ক্লাব টুর্নামেন্টে এবার ইস্ট বেঙ্গল হারালো পাকিস্তানকে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড় হিরোশি ইবুসুকি, তাকে নিয়ে আপডেট। এছাড়া থাকছে আইএসএলে এখন চলছে মিটিং, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে মোহামেডান স্পোর্টিংকে ফিফার তরফ থেকে আবারও ব্যান করা হলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। যেই মোহামেডান স্পোর্টিংয়ের উপরে ফিফার তরফ থেকে ব্যান ছিল, যার জন্য মোহামেডান স্পোর্টিং নতুন মরশুমে নতুন খেলোয়াড় সই করাতে পারছিল না, যার জন্য তারা যথেষ্ট চাপে ছিল। এইবার তারা সমস্ত খেলোয়াড়ের স্যালারি ক্লিয়ার করে দেওয়ার পরও দেখা যায় ফ্র্যাঙ্কা বলে একজন বিদেশি খেলোয়াড়, তার কিন্তু স্যালারি ক্লিয়ার হয়নি, যার জন্য ফ্র্যাঙ্কা দ্বিতীয়বার ফিফাতে চলে যায়। আর ফিফার তরফ থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিংকে আবারও ব্যান করে, যার জন্য মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে কোনো বিদেশি খেলোয়াড়কে সাইন করাতে পারবে না। যদি কোনো ভারতীয় খেলোয়াড় ফ্রি থাকে তাদেরকে কিন্তু সাইন করাতে পারবে। মানে জিনিসটা এমন দাঁড়ালো, মোহামেডান স্পোর্টিং আর এই ফিফার ব্যান দুইজন যেন দুইজনের একে অপরের পরিপূরক। যাই হোক, এরপরে যে দ্বিতীয় আপডেটটি দেবো আইএসএলকে নিয়ে। আইএসএলে এই মুহূর্তে শুধু চলছে মিটিং। পঞ্চায়েত বলে একটা ওয়েব সিরিজ ছিল, যেই ওয়েব সিরিজে একটা কমন ডায়লগ ছিল, কিজিয়ে মিটিং, খেলিয়ে মিটিং। এখন এই অবস্থাটাই চলছে আইএসএলের জন্য। আইএসএলের 12খানা ক্লাব মিলে নতুন যে প্রস্তাব দিয়েছে এআইএফএফের কাছে, সেখানে বলা হয়েছে যে সমস্ত দল আইএসএলটা খেলবে তারা সবাই মিলে এই নতুন বছরের যে টুর্নামেন্টটা হবে তারা নাকি একসঙ্গে মিলে আয়োজন করবে। শুধু ব্যতিক্রম থেকে গেছে ইস্ট বেঙ্গল ক্লাব, তারা কিন্তু এই প্রস্তাবে একমত নয়। তারা চাইছে এআইএফএফ তারাই যেন পুরো টুর্নামেন্টটা হোস্ট করুক। আর এআইএফএফ কিন্তু আলটিমেট যেদিকে যাচ্ছে, তারা কিন্তু 12টা ক্লাবের প্রস্তাব মেনে নিতে চলেছে। কারণ এই মুহূর্তে সবথেকে সেয়ানা পার্টি কিন্তু এআইএফএফ। তারা চাইছে একদম অন্য লোকের উপর বন্দুক রেখে বন্দুকটা চালিয়ে দেবো। যাই হোক, সবথেকে সোজা প্রসেস। বাট একটা কথা বলে দিই, এফএসডিএল যে এত বছর ধরে আইএসএলটাকে রান করেছে, সেখানে কিন্তু তারা অনেক কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে। পুরো লাভটাই কিন্তু খেয়েছে এআইএফএফ। আর বলে রাখি, ব্রডকাস্টিং ইস্যু নিয়ে সেক্ষেত্রে জিও হটস্টার, যেটা এফএসডিএল নিজেদের ছিল, সেক্ষেত্রে কোনো অসুবিধা হতো না যে জিও হটস্টারে খেলাটা দেখানো। কিন্তু নতুন করে যে লিগ স্টার্ট হতে চলেছে, সেই লিগে কোথায় খেলা দেখানো হবে? জিও হটস্টার তো দেখাবে না, সেক্ষেত্রে অনেক টাকা তাকে পেমেন্ট দিতে হবে। আর সবাই মিলে যখন চাঁদা তুলে এই টুর্নামেন্টটা করছে, সেক্ষেত্রে অত টাকা তারা ব্যয়ও করবে না। তারপর যদি বলি অন্য কোনো প্ল্যাটফর্মে লাইভ খেলা দেখানো হবে, সেক্ষেত্রে এসএসইএন হোক বা ফ্যান কোড হোক, সেখানেও কিন্তু অনেক টাকা ব্যয় করতে হবে। আর এসএসইএন আর ফ্যান কোডের যে ব্রডকাস্টিংয়ের যে সিস্টেমটা থাকে, সেটা আশা করি জিও হটস্টারের মতো এতটা উন্নত হবে না। যাই হোক, এই মুহূর্তে কিন্তু নানা দ্বন্দ্বে রয়েছে এই 12টা ক্লাব প্লাস এআইএফএফ। দেখা যাক তারা কোন দিকে নিয়ে যায়। বাট এই মুহূর্তে ডিসেম্বর মাস চলছে, আর বেশি দিন নেই নতুন মরশুম শেষ হতে। কারণ ম্যাক্সিমাম খেলোয়াড়ের কিন্তু কন্ট্রাক্ট মে মাসেই শেষ হয়ে যাবে। আর এই কটা মাসের মধ্যে এত বড় টুর্নামেন্টটা কিভাবে যে আয়োজন করবে, একমাত্র ভগবানই বলতে পারে। আর এএফসি যে নতুন রুলস আছে, সেখানে কিন্তু একটা ক্লাবকে মিনিমাম কিন্তু 25টা-26টা ম্যাচ খেলতে হবে, তাহলেই কিন্তু এএফসিতে স্লট পাবে, না হলে কিন্তু কোনো স্লট পাবে না। এই যে দেখতে পারলে যে গোয়া যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো, তারাও কিন্তু তাহলে এই 25-26টা ম্যাচ যদি না খেলে, সেক্ষেত্রে তারাও কিন্তু মিস করে যাবে এএফসি স্লট। তো দেখা যাক, ভারতীয় ফুটবল একমাত্র ভগবানই বাঁচাতে পারবে, কোন দিকে যাচ্ছে কি জানি। এরপরে যে দ্বিতীয় যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড় জাপানি বোমা যাকে বলা হচ্ছিল হিরোশি ইবুসুকি, তাকে কি ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে? এখন অবধি যা খবর আছে, ইস্ট বেঙ্গল কিন্তু হিরোশি ইবুসুকিকে ছাড়ছে না। তার সঙ্গে হামিদ আহাদাদ, যেই খেলোয়াড়টি 12 মাস মনে হচ্ছে চোটেই পড়ে থাকে, এই খেলোয়াড়টিকেও কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়বে না। আর হিরোশির থেকে কিন্তু হামিদ আহাদাদ তাও ভালো খেলোয়াড়, কিন্তু হিরোশির অবস্থা খুবই খারাপ, নিজের জীবনের সেরা টাইমটা হারিয়ে ফেলেছে। যাই হোক, এবার ইস্ট বেঙ্গলে এসেছে ভ্যাকেশন টাইম মানাতে। তো ইস্ট বেঙ্গল যদি এই মুহূর্তেই হিরোশি ইবুসুকিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই হিরোশি ইবুসুকিকে।
ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই হিরোশি ইবুসুকিকে, যেটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে চাইছে না। কারণ এই মুহূর্তে আইএসএল হবে কি না সেটা নিয়েই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তার আবার যদি নতুন করে খেলোয়াড় নিয়ে নেয়, একটা খেলোয়াড়কে ক্ষতিপূরণ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে ইস্ট বেঙ্গলের। এর আগে দেখেছিলাম যে দিমিত্রি দায়ামান্তাকোসকে ইস্টবেঙ্গল যখন ছেড়েছিল তাকেও কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়েছিল। বাট আমার পার্সোনালি মনে হয় এই দিমিত্রি দায়ামান্তাকোস কিন্তু এই হিরোশি ইবুসুকি থেকে অনেক ভালো খেলোয়াড় ছিল। কারণ তিনি প্রথম যে ডার্বিটা হয়েছিল সেখানে কিন্তু গোলও করেছিল এই দিমিত্রি দায়ামান্তাকোস। তো জানি না দিমিত্রি দায়ামান্তাকোসকে ছাড়ার পর এমন একজন স্ট্রাইকারকে নিয়ে এসেছে যে জঘন্য থেকে জঘন্যতম। যাই হোক, এরপরে যে শেষ যে খবরটি বলবো, আজকে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারতের ক্লাব ইস্ট বেঙ্গল ওমেন্স টিম। তারা কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের একটা নারী ফুটবল দল, যে দলটির নাম করাচি সিটি। যেই দলটিকে আমি ভেবেছিলাম ইস্টবেঙ্গল হয়তো অতি অনায়াসে 4-0 5-0-তে হারিয়ে দেবে, বাট অনেক গোল কিন্তু মিস করেছে ইস্টবেঙ্গল নারী ফুটবল দল। আলটিমেট ইস্টবেঙ্গল 2-0 গোলে পাকিস্তানের এই করাচি সিটি নারী ফুটবল দলকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 5খানা দলের মধ্যে ইস্টবেঙ্গল সবার উপরে রয়েছে। ইস্টবেঙ্গল এখনও অবধি 2টো ম্যাচ খেলেছে, 6 পয়েন্ট সংগ্রহ করেছে, আর গোল পার্থক্য রয়েছে +6। আর দ্বিতীয় স্থানে রয়েছে এপিএফ নেপালের দল, তারা একটা ম্যাচ খেলেছে আর 3 পয়েন্ট সংগ্রহ করেছে। তাদেরও কিন্তু আজকে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা যদি তারা জয়লাভ করে সেক্ষেত্রে তারা আর ইস্টবেঙ্গলের পয়েন্ট কিন্তু সমান সমান হয়ে যাবে। তারপর দেখা হবে গোল পার্থক্য। বাট আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় কিন্তু এই ম্যাচ শুরু হয়নি। তো আপাতত ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।